এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। আমাদেরকে যারা মৌলবাদী বলো, আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি, তোমরা আগাবাদী। আমরা যদি মূলবাদী হই, তোমরা কি? তোমরা আগাবাদী, আগায় বসে থাকো, বেশি বান্দরামি করবা না। যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে, মোল্লা বাদ দিয়ে আর কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না। সেদিনকার খেলোয়াড় হিসাবে আমরা এখনো কেন গণভবন টার্গেট করব না? এখনো কেন জাতীয় সংসদ ভবন টার্গেট করব না? এখনো কেন বঙ্গভবন আমরা টার্গেট করব না? কেন জুলাই সনদে মাদ্রাসা শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না? গতকালকে তারেক সাহেব যেটা বলেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ যাতে করে মৌলবাদীদের অভয়ারণ্য না হয়ে যায়, সেই জন্য সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিএনপির তারেক রহমান তিনি বলেছেন, এদেশে চরমপন্থা মৌলবাদীদের যেন আর উত্থান না ঘটে। যে কথাটা, এই মৌলবাদী শব্দটা আসলে কি? যে মৌলবাদীর কথা বলে আওয়ামী লীগ এতদিন রাজনীতি করেছে, সেই মৌলবাদীদের কথাই বলছেন বিএনপির তারেক রহমান। তো তার চরম প্রতিবাদ করেছেন জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং চাঁপাইনবাবগঞ্জের গর্বীয় জামাতের নেতা জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই। তা আসুন আমরা দুজনের বক্তব্য ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শুনবো। যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে, মোল্লা বাদ দিয়ে আর কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না। আলেমগণ, আমরা এখন কেন এটা বুঝতে পারছি না? সেদিন যদি গণভবন টার্গেট করি, তাহলে আজকে সেদিনকার খেলোয়াড় হিসাবে আমরা এখনো কেন গণভবন টার্গেট করব না? এখনো কেন জাতীয় সংসদ ভবন টার্গেট করব না? এখনো কেন বঙ্গভবন আমরা টার্গেট করব না? কেন জুলাই সনদে মাদ্রাসা শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই গুরুত্বপূর্ণ সেমিনার ছাত্র, শিক্ষক, ওলামায়ে কেরামের ভূমিকা গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে প্রিয় প্রবন্ধকার ডক্টর রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ সহযোগী অধ্যাপক, আমার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা রফিকুল ইসলাম খান সহ আমার অনেক উস্তাদতুল্য সম্মানিত আলেমগণ এখানে উপস্থিত আছেন, আমার সামনে উপস্থিত আছেন। আমরা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা সেই শুরু থেকে এখন পর্যন্ত আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য এখানে উপস্থিত আছেন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখবেন। প্রধান আমাদের সম্মানিত মাননীয় ধর্ম উপদেষ্টা সহ অন্যান্য আলেমগণ কথা বলবেন। আমি দু-তিনটা বিষয়ে কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত উপস্থিতি, এখানে যারা আছেন, যারা ভূমিকা রেখেছেন, জুলাই আগস্টে আরো যারা ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। জুলাই আগস্টের গণ আন্দোলনে কেউ রক্ত দিয়েছেন, ঘাম দেননি। কেউ ঘাম দিয়েছেন, রক্ত দেন নাই। কেউ ঘাম রক্ত দুটোই দিয়েছেন, চোখের পানি দেননি। কেউ এমন আছেন, রক্ত দিয়েছেন, ঘাম দিয়েছেন, চোখের পানি দিয়েছেন, দিনের বেলায় অশ্বারোহী ছিলেন, রাত্রিবেলা জায়নামাজে দরবেশগিরি দায়িত্ব পালন করলেন, রূহবান আল্লাহ তাদের নিয়ে বসেছিল, তাদের কাছে শেষ কথা বলেছিল, অবস্থা ভালো না, আপনারাও একটু আল্লাহর কাছে দোয়া করেন। মনে আছে আপনাদের? সেদিন তিনিও কিন্তু আপনাদের রাস্তা ধরেছিলেন, শেষ পর্যন্ত তিনিও আপনাদের পথে হেঁটেছেন, কিন্তু যতক্ষণে হেঁটেছেন ততক্ষণে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা বন্ধ করে দিয়েছেন। সেই জন্য আমি প্রায় বলি, মানুষ আল্লাহর পথে আসে, আল্লাহর কথা স্মরণ করে, যতক্ষণে আসে ততক্ষণে হয়তো তার কপাল থেকে হেদায়েতের শেষ নিশানাটুকু আল্লাহ তাআলা তুলে নেন। আসতে তো হয়, ওই যে আমরা বলি না, সোজা তো হন, মরার পরে হন। তো মরার পরেই যদি হবেন, তাহলে মরার আগে হন না কেন? দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক, আমার প্রিয় ছাত্রবৃন্দ, আমাদের ভূমিকা যদি আলোচনা করি, তাহলে আমাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে। সেদিন আমরা যাত্রাবাড়ি থেকে কি সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম, এবার আমরা বাইতুল মোকাররমে যাব না গণভবনে যাব?
এটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। সেদিন কোথায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যাব না গণভবন দখলে যাব। আমি খুব কেন বুঝতে পারি না আমি যে আলেমগণ আমরা এখনো কেন এটা বুঝতে পারছি না। সেদিন যদি গণভবন টার্গেট করি তাহলে আজকে সেদিনকার খেলোয়াড় হিসাবে আমরা এখনো কেন গণভবন টার্গেট করব না? এখনো কেন জাতীয় সংসদ ভবন টার্গেট করব না? এখনো কেন বঙ্গভবন আমরা টার্গেট করব না? কেন আমাদের শুধু মসজিদ, মাদ্রাসা, জাতীয় বাইতুল মোকাররম এইটুকু হইলেই যেন, আমি আমাদের শ্রদ্ধেয় একজন প্রিন্সিপাল ছিলেন, আমি সস্তিনা মাদ্রাসার ওখানকার ছাত্র, তো আমার শিক্ষক বলতেন যে আমাদের একটা অসুবিধা কি মাসুদ জানো, আমরা দুনিয়ার দৃষ্টিতে কোনো কিছু একটু পেলে মোটামুটি আত্মতৃপ্তিতে ভরপুর, অথচ আল্লাহ গোটা রাজ্যটা আমাদেরকে দিতে চান, সেখানে আমরা কোনো একটা টুকরো মাটি নিয়ে আমরা আনন্দে আত্মআলিত হয়ে যাই। আজকে আমাদেরকে এটা মাথায় নিতে হবে যে এই আলেম ওলামা ছাত্র শিক্ষক সেদিন যাত্রাবাড়ি দখল করে নাই, সেদিন আমরা ডিক্লেয়ার করেছিলাম গণভবন। আজকে সেই যাত্রাবাড়ি উদ্ধার করা, সেই বিএনএস ভবন উত্তরার উদ্ধার করা, সেখানকার বিজয় ঘোষণা করা, ছাত্রদেরকে জুলাই সনদে রাখা হবে না। সেই জুলাই সনদ এই বাংলাদেশের মানুষটা একজন মানুষ এটা বিশ্বাস করে না। কেন জুলাই সনদে মাদ্রাসার শিক্ষক ছাত্র আলেমদেরকে স্থান দেওয়া হলো না? তার মানে কি জানেন? আপনাদেরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে মোল্লার কাজ শেষ, এখন সিন্নি শুধু পালা। আর এবার আমরা বলতে চাই যদি সিন্নি খেতে হয় তাহলে মোল্লাকে চিনি সিন্নি খেতে হবে, মোল্লা বাদ দিয়ে আর কাউকে সিন্নি খেতে দেওয়া হবে না। আবার সিন্নি সামনে আসছে 2026 সাল, আবার দেখবেন সিন্নির কাছে মাসি বনবন করা শুরু করছে। মাসি বনবন করে এই দুই প্রকার মাসি, একটা মোটা মাসি, একটা চিকন মাসি। মোটা মাসি কোথায় কোথায় বসে জানেন? স্বাস্থ্য ভালো কোথায় বসে জানেন? আমি এই কথা বলতেছেন আমার মুরব্বীদের কাছ থেকে এগুলো ওয়াজ শোনা, তো এই ওয়াজ ওনাদের সামনে বললে ওনারা আমাকে একটু আদবের খেলাপ মনে করবেন, আমি শুধু স্মরণ করে দেওয়ার জন্য। এই মোটা মাসির কাজ হলো কাঁঠালেও বসে, এই মোটা মাসির কাজ হলো মরা গরুর উপরে বসে। কখন মোটা এই মাসিটা আপনার এই কাঁঠালের উপরে বসে আর কখন মরা গরুর উপরে বসে, মরকুরি পরে বসে, এই বোধ শক্ত জিদেদের আলেমরা আমরা কেউ আবার ভুলে যাই, তাহলে শেখ হাসিনার সাথে বাইতুল মোকাররমের ইমাম যেমন পালিয়েছে, ভবিষ্যতেও সেই তথাকথিত আলেমদেরকে আবার রাস্তা খুঁজতে হবে পালাবার। আমি বিশ্বাস করি আজকের সেমিনারের সেই বোধ শক্তি উপলব্ধি এখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে। শেষ কথা, সম্মানিত উপস্থিত সুধী মণ্ডলী, আজকে আমরা এখানে যারা আসছি আমাদেরকে দেখবেন সব প্রোগ্রাম হয়, জাতীয় প্রোগ্রাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সেখানে আপনাদের উপস্থিতি, মিডিয়াতে আপনাদের উপস্থিতি, মিডিয়া লম্বা লম্বা আলোচনা হয়। যারা এসি রুমে বসে এই ফেসবুকে এবং টিভি দেখে জুলাই আগস্টের ঘটনা বর্ণনা করে তারা ওখানকার গেস্ট, আর যারা রাস্তায় ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, চোখের পানি ঝরিয়েছে, দিনের বেলা রোজা রেখেছে, আপনি বিশ্বাস করবেন না, আমরা যখন কলা এবং রুটি বিতরণ করি এরকম অসংখ্য ভাইকে বলতে শুনেছি, মাসুদ ভাই আমি তো এখন কলা খাবো না, আমি তো রুটি খাবো না, আমাকে দেন, আমি আরেকজনকে দেবো। কেন খাবেন না? বলছে মাসুদ ভাই আমি তো রোজা রেখে এসেছি। আপনি বলতে পারেন জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অন্য কে রোজা রেখে রাত্রে তাহাজ্জুদ পড়েছে আর কাবার গিলাফ ধরে দোয়া করার পর তারপরে আন্দোলনে এই ভূমিকা পালন করেছে? তারা তাদের বাদ দিয়ে আপনি মিডিয়া চালান, তাদের বাদ দিয়ে আজকে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার চলতে চান। যদি চলতে চান, জুলাই আগস্টের যে ভুল হয়েছে তার চেয়ে কয়েক গুণ মূল্য দিয়ে আবার আলেম সমাজকে নিয়ে এই বাংলাদেশ পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। তার আগেই এই আলেম সমাজ, ছাত্র, মাদ্রাসা সবাইকে সমান মূল্যায়ন না, ন্যায্য মূল্যায়ন করতে হবে। এবারের ঘোষণা, আমরা এবার আর ফুটবল না, এবার আমরা প্লেয়ার। আমাদেরকে যেমন খুশি পিটাবেন, সেই দিন শেষ। এবার ফুটবলের পালা না, এবার আলেমরা প্লেয়ারের দায়িত্ব নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা গোলপোস্টের কাছে গিয়েছি, এবার গোল করি বাংলাদেশের মানুষের বিজয় তাদের হাতে আমরা তুলে দেব। সেই প্রত্যাশা ব্যক্ত করে সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে
আমরা গোলপোস্টের কাছে গিয়ে যেন আর এটা না বলি আমরা সুন্দর দেখতে ফুটবল ভাই, যা পারেন করেন, মারেন আমাদের দিয়ে গোল দেন, এবার আমাদের দিয়ে গোল দিতে বলবো না, এবার বলবো আমরা গোল দিতে এসেছি, এবার আমরা গোল দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে তারেক সাহেব যেটা বলেছেন এটা খুবই দুর্ভাগ্যজনক, যে বাংলাদেশ যাতে করে মৌলবাদীদের অভয়ারণ্য না হয়ে যায় সেই জন্য সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। মৌলবাদ কাকে বলে, কত প্রকার, কি কি? মৌলবাদ বলতে উনি কাকে বুঝিয়েছেন, কি বুঝাচ্ছেন? মৌলবাদের যে ধোঁয়া, জঙ্গিবাদের যে ধোঁয়া, এই ধোঁয়া তো ফ্যাসিস্ট হাসিনার বক্তব্য। এটি একটা চক্রান্তের নাম, এটা একটা ষড়যন্ত্রের নাম, এটা ইসলামপন্থীদেরকে অবদমিত করার জন্য একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। এই ধরনের বক্তব্য যারা দেবেন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানে জামাত ইসলামী ঐতিহাসিক অবদান রেখেছে। 5ই আগস্ট পরবর্তী জামাত ইসলামীর আমিরে জামাত এবং জামাত ইসলামী অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজে সার্বিকভাবে সহযোগিতা করা, ভুল ত্রুটি হলে তা তুলে ধরা এবং সংকটে ঝুঁকিপূর্ণ সময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে জামাত ইসলাম। আলহামদুলিল্লাহ, দেশের জনগণ জামাতের ব্যাপারে আস্থা রাখছে এবং উত্তরোত্তর জামাত ইসলামীর প্রতি সমর্থন, ভালোবাসা, আস্থা এটা বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা চাইলে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বিচারিক হত্যা না, এটা খুন করা হচ্ছে, আমরা তার প্রতিশোধ নিতে পারতাম। আমরা চাইলে আমাদের হাজার হাজার নেতাকর্মীর প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ এটি করে নাই। বরং জামাত ইসলামী যাতে করে 5ই আগস্ট পরবর্তী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, যাতে করে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি দেশে তৈরি না হয়, দেশে যেন কেউ 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি যেন তৈরি করতে না পারে, সেই জন্য আমিরি জামাত এবং জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। জামাত ইসলামী বাংলাদেশ আলহামদুলিল্লাহ সব কার্যক্রমের কারণে ইতিমধ্যে জামাত ইসলামীর ব্যাপারে জনগণের আগ্রহ এবং আস্থার জায়গায় যে জায়গায় এসে দাঁড়িয়েছে এটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের এখনকার বক্তব্য হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন, সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হতে হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আমিরি জামাতের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে ইলেকশনের জন্য আগেই বলা হয়েছে যে জুনের আগে যদি ইলেকশন করতে হয় তাহলে একটা হচ্ছে মধ্য ফেব্রুয়ারির সময় আর একটা হচ্ছে মধ্য এপ্রিল সময়, এই 2 সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। আমিরি জামাত বলেছেন সরকার ইতিমধ্যে মধ্য ফেব্রুয়ারিতে ইলেকশনের জন্য তারিখ ঘোষণা করেছে। আমরা খুবই পরিষ্কারভাবে সরকারের কাছে দাবি জানিয়ে আসছি যে আমাদের যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে এটা অপূর্ণাঙ্গ, এটাকে পূর্ণাঙ্গ করতে হবে এবং ঘোষণাপত্রকে আইনি কাঠামোর আওতায় নিয়ে আসতে হবে, আইনগত এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে। আমরা বলেছি যে জুলাই সনদে আইনি ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ভিত্তি দিতে হবে। আমরা বলেছি যে প্রয়োজন হলে হয় রাষ্ট্রপতির প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশনের মাধ্যমে এটি করতে হবে, আইনগত ভিত্তি দিতে হবে, আর না হলে গণভোটের মাধ্যমে এটা আইনি ভিত্তি দিতে হবে। বাংলাদেশের এই বিগত 54 বছরের পূর্বে এবং পরে বর্তমান পর্যন্ত অনেকগুলো ঘটনা আছে যেখানে আইনগত ভিত্তি দেওয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন চান, যেটা বলেছেন তারা, যে জুলাই সনদ বা ঘোষণাপত্রে আইনগত ভিত্তি দেবে আগামী দিনে নির্বাচিত সরকার। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। নির্বাচিত সরকার এটা কখনোই নির্বাচিত সরকারের উপরে আস্থা রাখার কোনো সুযোগ নেই, কারণ অতীতে কোনো নির্বাচিত সরকারই নির্বাচিত হওয়ার পরে তাদের কোনো কমিটমেন্ট, ওয়াদা, প্রতিশ্রুতি তারা ঠিক রাখে নাই, সুতরাং আগামী দিনে তারা রাখবে তার কোনো নিশ্চয়তা নেই।
জুলাই গণঅভ্যুত্থানকে এখনই বিতর্কিত করার জন্য বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র চলছে। জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, জুলাই যোদ্ধাদেরকে বিতর্কিত করার জন্য তাদেরকে গালিগালাজ করা হচ্ছে এবং বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেলাম, যারা বিগত 15.5 বছরে আপনারা দেখেছেন যে যারা একটা বালির ট্রাক সরাতে পারে তারা এখন বড় বড় কথা, এগুলো অগ্রহণযোগ্য, এটা বিব্রতকর এবং জনগণ এগুলোকে ভালোভাবে নেয় না, সেটাও বোধহয় বোঝার শক্তি তাদের নাই। যে যদি জুলাই কোনো অভ্যুত্থান না হতো তাহলে কিছুদিনের মধ্যেই আমরা এই সরকারকে সরিয়ে দিতাম, এই ধরনের কথাও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, তারাই 5ই আগস্টের আন্দোলনের সময় বলেছে যে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বিএনপির মহাসচিব বলেছে। এখন আবার বলা হচ্ছে যে তারাই মাস্টার মাইন্ড এই আন্দোলনের। জনগণ প্রতিদিনই এমন কিছু কথাবার্তা বলে যে জনগণ তাদের প্রতি আরো বিতশ্রদ্ধ হয়, এটিও বোঝার শক্তি তাদের। গতকালকে তারেক সাহেব যেটা বলেছেন এটা খুবই দুর্ভাগ্যজনক, যে বাংলাদেশ যাতে করে মৌলবাদীদের অভয়ারণ্য না হয়ে যায় সেই জন্য সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। মৌলবাদের যে ধোঁয়া, জঙ্গিবাদের যে ধোঁয়া, এই ধোঁয়া তো ফ্যাসিস্ট হাসিনার বক্তব্য। এখন বাংলাদেশের ইসলামপন্থীদের উত্থানকে যদি মৌলবাদের উত্থান হিসাবে কেউ চিহ্নিত করতে চায় সেটা খুবই দুর্ভাগ্যজনক, এবং এদেশের জনগণ মানসিকভাবে আর সেই পজিশনে নেই। দেশের জনগণ আগামী দিনে সত্য, সুন্দর এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনেই তারা সমর্থন দেবেন, সেই ধরনের একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করছে। মৌলবাদ কাকে বলে, কত প্রকার, কি কি মৌলবাদ বলতে উনি কাকে বুঝিয়েছেন, কি বুঝাচ্ছেন? এটা একটা গালি, এটি একটা চক্রান্তের নাম, এটা একটা ষড়যন্ত্রের নাম, এটা ইসলামপন্থীদেরকে অবদমিত করার জন্য একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। এই ধরনের বক্তব্য যারা দেবেন জনগণ তাদেরকেই প্রত্যাখ্যান করবে। দর্শক, ওনাদের বক্তব্য আপনারা শুনেছেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এবং নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের বক্তব্য আপনারা শুনেছেন। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই মৌলবাদী শব্দটা তারা বারবার রিপিট করতেছে। মৌলবাদী বলতে জামাতকে ইঙ্গিত করে তারা কথা বলে, মানে মৌলবাদী তো মানে মোল্লাদেরকে উদ্দেশ্য করে, ইসলামী দলকে ইন্ডিকেট করে কথা বলে যে ইসলামী দল যেন দেশে ক্ষমতায় না আসতে পারে। এই আন্দোলনে যদি ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ না হতো, এই আওয়ামী লীগকে সরার মতন কোনো ক্ষমতা ছিল? বিএনপির ক্ষমতা ছিল এই আওয়ামী লীগকে সরানোর? সামান্য বালুর টেরাকে একটা সরাইতে পারেনি। বিএনপির এমন একটা জনপ্রিয় নেত্রীকে কারাগারে রেখেছিল। বিএনপির কয়জন কর্মী এটার জন্য আন্দোলন করেছে, শহীদ হয়েছে, রক্ত দিয়েছে? কিছুই করেনি, ঘরের কোনাতে বসেছিল। এমনকি শাপলা চত্বরের ঘটনার দিন বেগম খালেদা জিয়া স্পষ্ট তাদের নেতা কর্মীদেরকে বলেছিল যে শাপলা চত্বরে আলেমদের পাশে দাঁড়ান, এই ছাত্রদের পাশে দাঁড়ান, কিন্তু এই বিএনপির এই মুনাফিক গালা বেগম খালেদা জিয়ার কথা শুনেনি। তো গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, যে বক্তব্যটা জ্যাকব মিল্টন ভাই বলেছে যে আসলে বিএনপি একটা মুনাফিকের দল। জিয়াকে হত্যা করা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে, তার প্রতিশোধ তারা এখনো নিতে চায় না, তার বিচার চায় না। অথচ শেখ মুজিবুরকে নিজের দায়ে নিজেই তিনি খুন হয়েছিলেন, অথচ আওয়ামী লীগ শেখ মুজিবুরের হত্যাকারীদেরকে বিচার করার জন্য খুবই চেষ্টা করেছে, সেটা আপনারা দেখেছেন। আর এই মুনাফিকদের দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিচারের কথা একবারও তুলে না। এই জন্য জ্যাকব মিল্টন ভাই বলেছে যে বিএনপি, এই যে তারেক রহমান যদি দেশে আছে, তারেক রহমানকে হত্যা করলো, বিএনপি বিচার চাইবে না। এই হচ্ছে তাদের অবস্থা। আর তারা মৌলবাদীদেরকে ইঙ্গিত করে, মানে মৌলবাদী বলতে ইসলামী দলগুলোকে এই বুঝায়, মোল্লাদেরকে বুঝায়, তাদের এটা কথা। কিন্তু এদেশে যখনই বিপ্লব ঘটেছে এই মৌলবাদীদের কারণ হয়েছে, ইসলামী দলগুলো ভূমিকা পালন ছিল। এই 24-এর অভ্যুত্থান, এই 24-এর আন্দোলন, জুলাই আন্দোলনে আপনি ইসলামী রাজনীতিকে মাইনাস করে এই আন্দোলন করেছে, ইসলামকে বাদ দেখেও আন্দোলন করেছে। ইসলামী দলগুলো এই আন্দোলনে কতটা ভূমিকা ছিল এবং ভূমিকা ছিল, এই ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে? শিবিরের যে ভূমিকা ছিল, জামাতের যে ভূমিকা ছিল, আর স্পষ্ট তো বিএনপি নেতা না আওয়ামী লীগের নেতারা বলতেছে, শেখ হাসিনা নিজে বলছে এই আন্দোলন জামাত শিবির করেছে। তো দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।